আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের প্রতি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কফিন মিছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। চট্টগ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণে চরম স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ, বঞ্চিত ভুক্তভোগীরা, বন্যার্তদের পুনর্বাসনে সার্বিক সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মোজাফফরের বিচারের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সত্য উন্মোচনের সুবর্ণ সুযোগ বলছেন ইতিহাসবিদরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিরোধী দল জুলাই অভ্যুত্থানে চেতনাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। সংবিধান সংশোধনের কথা জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। মইনুল আহসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। এমাজউদ্দিন আহমদের সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদরা এতে অংশ নেন। দেশবরেণ্য এই রাষ্ট্রবিজ্ঞানীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে এমাজউদ্দিন আহমদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এলজিআরডি মন্ত্রী বলেন, জুলাই সনদ আর সংবিধান সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বিরোধী দল। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষের অনুপাতিক হারে প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। বিভাজনের রাজনীতি নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশকে গড়ে তোলার জন্য কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি। আমরা সবাই মিলে, যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্য রেখে আমরা পৌঁছতে পারবো। বক্তারা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থকে বড় করে না দেখে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে এই মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর বিজয়নগরেও একই দাবিতে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলামের রিপোর্ট। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করে জাতীয় ছাত্র শক্তি। 24-এর গণ আন্দোলনের বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হন তারা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সরকারের প্রতি জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পুনরায় আহ্বান জানাবো, জুলাই সনদকে বাস্তবায়ন করবে। হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে।
ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, বর্তমান সরকার মুখে জুলাইয়ের কথা বললেও বিএনপি নেতারা বিভিন্ন আলোচনায় অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। সংসদে বিএনপি তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষশক্তি হিসেবে হাজির করেন, কিন্তু আমরা দেখতে পাই তাদের পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলুল এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলার ডিজাইন কিংবা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। এদিকে একই দাবিতে রাজধানীর বিজয়নগরে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা আর কমপ্লিট শাটডাউন ঘোষণার দিন আজ। 24-এর এই দিনেই শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মধ্য দিয়ে সারা দেশে বিস্তৃত হয় আন্দোলন। এদিন বাইতুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। সেখানে পুলিশ বাধা দিলে রুখে দাঁড়ায় দলটির নেতাকর্মীরা। উত্তাল সেই দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন তৌহিদুর রহমান নিশান। আবু সাইদ ওয়াসিম সহ 6 জনের মৃত্যু, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হামলা। এরপর আন্দোলন আর শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। শহীদদের খুনের বিচারে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। 17 জুলাই ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হল এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত করার ঘোষণা দেয়। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেয়। সরকার থেকেও কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদেরকে ট্রান্সফার করে মেরে নিতে হবে, অথবা বিসি স্যার আসবে, বিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে। এত ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম, তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। সারা দেশের চিত্রটা ছিল সেদিন এমনই। পুলিশের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে একযোগে কাজ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলা থেকে বাদ যায়নি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। দিন শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নাটকীয় এক ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। যদিও সেই ভাষণকে গ্রহণ করেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। সেদিন রাতেই ফেসবুক পোস্টের মাধ্যমে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং সার্জিস আলমেরা। এভাবেই আন্দোলনের মোড় ঘুরে যায়। ফেসিবাদের পতন ধ্বনি শোনাতে ধাপে ধাপে এগিয়ে যায় ছাত্র জনতা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন বা সংস্কার ইস্যুতে সরকার এবং বিরোধী দলকে দ্রুত ঐক্যে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সনদ বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হলে দেশ আবারও সংঘাতের মুখোমুখি হতে পারে, যার পুরো সুফল পাবে ফ্যাসিবাদীরা। উদ্ভূত পরিস্থিতি এড়াতে সরকার ও বিরোধী দলকে জরুরি ভিত্তিতে সংলাপে বসারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের আলোকে চলছে রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের তোড়জোড়। তবে এই প্রক্রিয়ার শুরুতেই দেখা দিয়েছে ভিন্নমত। এরই মধ্যে জাতীয় সংসদে 17 সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি ঘোষণা করেছে সরকারি দল। সংবিধানের 18তম সংশোধনীর আগে অংশীজনদের সাথে আলোচনা করে সংসদে প্রতিবেদন দেবে এই কমিটি, যার তীব্র বিরোধিতা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিরোধী জোটের দাবি, একটি নিরপেক্ষ সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মাধ্যমেই করতে হবে সংবিধানের আমূল পরিবর্তন। অন্যদিকে সরকারি দলের দাবি,
বিরোধীদের এই ধারণা সম্পূর্ণ অসাংবিধানিক। বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংস্কারের পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে প্রধান দলগুলোর মধ্যে সমঝোতা না হলে দেশ পড়তে পারে দীর্ঘমেয়াদী সংকটে। এখানে সরকার যে উদ্যোগ নিয়েছে এটা হলো বিপ্লবী সরকার না বিধায় বিরোধী দল যে চিন্তা করছে সেটা হলো বিপ্লবী সরকারের চিন্তাটা করছে। জোর করে নির্বাচিত সরকার দিয়ে বিপ্লবী চিন্তা বাস্তবায়ন করতে যাওয়াটা কতটা টেকসই হবে সেটা কিন্তু বিরোধী দলের ভাবা দরকার। সংসদের যে কমিটি গঠন করা হয়েছে পিপলদের ওপিনিয়ন নিবে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে সংবিধানের দ্বারা তারা সংযোজন করবে। এই ক্ষমতাটা কিন্তু সংসদকে দেয়া হয় নাই, কারণ এই সংসদটা এসেছে জুলাই আন্দোলনের পরবর্তী কনসেনসাসের ভিত্তিতে। ইট ইজ নট রেগুলার গভর্নমেন্ট। রেগুলার গভর্নমেন্ট যদি হয় তাহলে কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে, ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে ইলেকশন দিতে হবে। গভর্নমেন্ট তো এখানে ডুয়েল পলিসি অবলম্বন করছে, তাহলে বোঝা যাচ্ছে যে সরকার ইটসেলফ কিন্তু রাজনীতিটাকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। সংকট ঘনীভূত হওয়ার আগেই আলোচনার টেবিল প্রস্তুতের পরামর্শ তাদের। সরকারি দলের চিন্তা ভাবনা করা দরকার যে কিভাবে তারা বিরোধী দলকে আরো বেশি অ্যাকোমোডেট করতে পারে, এই জন্য পর্দার অন্তরে আলাপ চলতে পারে। তাদের মনে রাখা দরকার তাদের কিন্তু কমন শত্রু বাজারে এখনো আছে, সুতরাং তারা যত বেশি ক্ষমতা নিয়ে লড়াই করবে একে অপরের বিরুদ্ধে তত কিন্তু তারা নিজেরাই বিপদে পড়ে যেতে পারে। বলটা কিন্তু অন দ্য কোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। সংস্কার পরিষদ নিয়ে আগেও উনি পজিটিভ ছিলেন। বিএনপির দায়িত্ব হলো সংস্কার পরিষদের শপথ গ্রহণ তারা করা, যেহেতু তারা শপথ গ্রহণ করতে পারে নাই, তো যারা শপথ গ্রহণ করেছে তাদেরকে অন্তত মিটিং ডেকেই সেখানে কিন্তু এই প্রস্তাবনা উপস্থাপন করলেই সংকটের কিন্তু সমাধান হয়ে যায়। শহীদদের আত্মত্যাগ আর গণ আকাঙ্ক্ষার মর্যাদা রক্ষায় যে কোনো মূল্যে সরকার ও বিরোধী দলকে ঐক্যের পথে হাঁটার তাগিদ দেন বিশ্লেষকরা। প্রত্যাশিত বাংলাদেশ এক্ষুনি তৈরি করে ফেলা যাবে না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আরো কত দূর এগিয়ে যাওয়া যায় সেই চিন্তাটা। সরকারি বেসরকারি কোনো ধরনের ত্রাণ সহায়তা পাচ্ছে না দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, তখন ত্রাণ বিতরণে চরম স্বজনপ্রীতি ও হরিলুট চলছে বলে অভিযোগ সাতকানিয়া ও বাঁশখালীর স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা বলছেন, মাঠ পর্যায়ে এক শ্রেণীর অসাধু চক্র ত্রাণ লোপাট করছে। রনি দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। চারপাশে শুধু অথই পানি আর পানি, নিরাপদ আশ্রয় ও খাবারের নিশ্চয়তা নেই। চরম মানবেতর 5 দিন পার করেছেন দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার পরিবার। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এখন দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ভয়াবহ এই বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার মানুষ। এক ফোঁটা পানি পর্যন্ত ন পায়, পানি আসিল একমত মুড়ি দুয়া সোরা যারা পাই তারা দিয়ে আর কিছু ন দেয়। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার কথা বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক দুর্গত এলাকায় পৌঁছায়নি কোনো সাহায্য। তাহানো পাতেছেন কিছু পেতেছি না, গর্বের ভেঙে যাইতেছে, মানে অনেক কষ্টে আছি বলতে পারতেছি। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছেনি বরাদ্দের চাল ডাল। উপজেলা নির্বাহী অফিসের থেকে যে 500 প্যাকেট শুকনো খাবার দেওয়ার কথা ছিল বা দেয়, ওইভাবে পানিবন্দী অসহায় মানুষের জন্য ওই ত্রাণ আমরা শুকনো খাবার পানি পর্যন্ত পাই নাই। তবে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার দাবি করছেন মাঠ প্রশাসন। আমরা একদম সর্বাত্মক আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে, আমাদের যারা ইউনিয়ন পরিষদ মেম্বার আছে, তারা সবাই জাফাই করছে এখন যেভাবে ত্রাণটা পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান অর্থাৎ বন্যা কবলিত প্রান্তিক অতিদরিদ্র পরিবারগুলোর জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে আমরা ভিজিডি ভিজিএফ কর্মসৃজন কর্মসূচির আওতা বৃদ্ধি করব। অধিকাংশ দুর্গত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে চলেছে হরিলুট আর স্বজনপ্রীতি। এখন দেখার বিষয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিক অনুদান পুনর্বাসনের ব্যবস্থায় কতটা স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকে। ইরফানুল হক, ATN বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষকদের সার ও বীজ সরবরাহ এবং বন্যা পরবর্তী রোগ ব্যাধি প্রতিরোধে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে 1 লাখ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আমরা ইতিমধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। যে আইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিচার হয়েছিল, একই আইনে দণ্ডপ্রাপ্ত মোজাফফরের বিচার করা যেতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। কক্সবাজারে চকরিয়া লক্ষারচরের শিকলঘাটায় বন্যা দুর্গতদের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ত্রাণ বিতরণে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সালাউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর নাম, গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেফতারের মাধ্যমে ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের সত্য উন্মোচনের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন ইতিহাসবিদরা। প্রকৃত সত্য বের করতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাব তাদের। ১৯৮১ সালের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গেল বুধবার রাতে রাজধানীর ডিওএইচএস থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিশ্লেষকরা বলছেন, ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রামে সংঘটিত সেনা অভ্যুত্থান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মেজর মোজাফফর। এই ঘটনার পর তিনি দীর্ঘ সময় ভারতের কলকাতায় ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। ওই কথিত সামরিক অভ্যুত্থান ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে একমাত্র তিনিই এখন জীবিত আছেন। বিশ্লেষকরা বলছেন, সে সময় ইতিহাসের জঘন্যতম ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার কাজ অতি দ্রুততার সাথে শেষ করায় এই ঘটনার প্রকৃত কুশীলব ও নেপথ্যের ইন্ধনদাতাদের অনেকেই আড়ালে থেকে গেছেন। মেজর মোজাফফরের দেওয়া তথ্য যাচাইয়ের মাধ্যমে সত্য উন্মোচনের দাবি তাদের। সোনালী ট্রফি আর বিশাল অঙ্কের প্রাইজ মানি ছাড়াও এবার বিশ্বকাপ জয়ী ফুটবলাররা পাচ্ছেন বিশেষ উপহার। প্রথমবারের মতো তাদের দেওয়া হচ্ছে রাজকীয় চ্যাম্পিয়নশিপ রিং। উত্তর আমেরিকার বিখ্যাত ক্রীড়া ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই চমৎকার উদ্যোগ নিয়েছে ফিফা। ফাইনাল শেষেই চ্যাম্পিয়ন অধিনায়ক ও কোচের আঙ্গুলে উঠবে এই বিশেষ স্মারক। পরে দলের ৩০ জন ফুটবলার পাবেন নিজস্ব মাপের কাস্টমাইজড রিং। সবচেয়ে বড় চমক হলো ২০২৬ সালকে স্মরণীয় করে রাখতে সমান সংখ্যক আংটি তৈরি করা হয়েছে। বিশ্বজয়ীদের ৩০টি আংটি দেওয়ার পর বাকি ১,৯৯৬টি আংটি পাবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভাগ্যবান সমর্থকরা। ট্রফির পাশাপাশি বিশ্বজয়ের গৌরব এবার শোভা পাবে ফুটবলার ও ভক্তদের হাতেও। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং সরবরাহে ঘাটতির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সবজির দাম। প্রায় সব সবজি কেজি প্রতি ২০ থেকে ৬০ টাকা বেড়েছে। কাঁচামরিচের দাম ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। সরু চাল কিছুটা বাড়লেও পোলার চালের দাম এক লাফে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। সরবরাহ ঘাটতির অজুহাতে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন চিশতি। দুটো বেগুন ৮০ টাকা, আর কি বলবো, আর কোনো বলার ভাষা আছে? অথচ বাজারে সবজির সরবরাহে কোনো কমতি নেই। থরে থরে সাজানো রং বেরঙের সবজি। দোকানিরা বলছেন, টানা বৃষ্টির কারণে অনেক ফসলি জমি প্লাবিত হয়েছে, নষ্ট হয়েছে সবজি। একই সাথে বেড়েছে পরিবহন খরচ। কাঁচামরিচের দাম ২০০-এ পৌঁছেছে। কয়েকটা ছাড়া প্রায় সব সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কেজি প্রতি ৪০ হতে ৫০ টাকা বেশি। নতুন করে তো বলার কিছু নাই,
আমরা সবাই আমাদের ক্ষমতার চেয়ে বাইরে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কাঁচামরিচ 200 টাকা হয়েছে, হঠাৎ এর কারণ হলো বৃষ্টির কারণে, বৃষ্টিতে পানির নিচে সবজি তলায় গেছে, এর কারণে আপনার সব শুধু মরিচ না সব সবজির দামই দাম। নানা কৌশল নিয়েও চালের দাম কমাতে পারেনি সরকার। বর্ষার অজুহাতে আবারও বেড়েছে চালের দাম, তবে পোলাও চালের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত। দোকানিরা দুষছেন কর্পোরেট সিন্ডিকেটকে। সরকার তো এদেরকে হাজার হাজার কোটি টাকা আবার লোন দেয় স্টক করার জন্য, গরিব মারার জন্য সরকার আবার লোন দেয়, এদের হাজার হাজার কোটি টাকা লোন দেয় আর আবার ধান চাল কিনে স্টক করে দাম বাড়ায় দেয়। পলা চালের বাজারটা মানে আমাদের বর্তমানে 170-75 টাকা কিনে আসে, আমরা বিক্রি করতেছি 180-185। সবাই যখন কাঁচা বাজারের দাম নিয়ে ব্যস্ত, তখন টুথপেস্ট, সাবান, ওয়াশিং পাউডারের মতো সামগ্রী নিয়ে চলছে নতুন প্রতারণা। দাম না কমলেও কমানো হয়েছে ওজন। পেস্টের আইটেম যেটা আপনার ছিল, আপনার ফ্রেপসুডেন্ট 200 গ্রাম ছিল, সেটা হয়েছে 190 গ্রাম। কলগেট ছিল 200 গ্রাম, সেটা হলো 190 গ্রাম। এই কসমেটিক জাতীয় আইটেমগুলোতে প্রত্যেকটা 5-10 গ্রাম 20 গ্রাম করে কমাই দিছে, ওজনে কমাই দিছে, দাম ঠিক রেখেছে। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে 150 থেকে 160 টাকা। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। বৃষ্টির কারণে আপনার এখন আমদানি একটু কম, একটু বাড়ছে, সরবরাহ একটু কম আছে, তারপরও ম্যাঘ বৃষ্টির দিন তো যেমন সব জায়গায় তো গাড়ি আর ঢুকতে পারে না। তবে স্বস্তির খবর, পেঁয়াজের দাম কেজিতে কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ সেলিম রহমান। পরিচালনা পর্ষদে 464তম সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তারা। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ব্যাংকটি। বদিউর রহমান আল আরাফা ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এর আগেও বদিউর রহমান 2008 থেকে 2016 পর্যন্ত আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে 2021 এবং 2024 সালে 2 মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। এবারে অর্থ সংবাদ। বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মতামত উঠে আসে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এর আয়োজন করে প্রাণ আরএফএল গ্রুপ, যেখানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর লুৎফর রহমান বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সরকারি বেসরকারি সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতে সরকার, শিল্প প্রতিষ্ঠান সহ অংশীজনদের কার্যকর সহযোগিতা জরুরি। এবারে খেলার খবর। ঘরের মাঠে নেপালের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রথম ম্যাচে সফরকারীদের 34-24 পয়েন্টে হারিয়েছে লাল সবুজরা। তবে এই জয়ে মাঠের পাশাপাশি মূল আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। স্টেডিয়ামে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান কাবাডি ফেডারেশনের কর্তারা। পরে ভিআইপি বক্সের গাম্ভীর্য ভুলে নিচে নেমে সাধারণ দর্শকদের মতো ম্যাচ উপভোগ করেন তিনি। খেলা শেষে খেলোয়াড়দের পাশে টেনে নেন জাইমা, মেতে ওঠেন সেলফি উৎসবে। তার এমন আন্তরিকতায় দারুণ অনুপ্রাণিত করেছে বিজয়ী বাংলাদেশ দলকে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশের 187 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 116 রান। বুলাওয়ের কিংস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরুটা দুর্দান্ত করেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম।
দুজনের 120 রানের জুটি বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তামিম 58 এবং সাইফ 55 রানে আউট হন। এরপর ছোট্ট এক ধস নামে টাইগারদের ব্যাটিং লাইন আপে। তবে শেষ দিকে ইয়াসির আলী রাব্বি ও মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিংয়ের নির্ধারিত 20 ওভারে 186 রান করে বাংলাদেশ। সাইফুদ্দিন 31 ও ইয়াসির 22 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের প্রতি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কফিন মিছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। চট্টগ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণে চরম স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ। বঞ্চিত ভুক্তভোগীরা। বন্যার্তদের পুনর্বাসনের সার্বিক সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মোজাফফরের বিচারের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সত্য উন্মোচনের সুবর্ণ সুযোগ বলছেন ইতিহাসবিদরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।